মনে করেন যে দুই বাইরে ধরে যাই না, বন্ধুর মধ্যে ধরে যাই না, এরপর কইতেছে ভাই খারাপ খারাপ, তুই ওরে সরি কর, তুই ওরে সরি কর, কই গড়ার জড়াই ধর, ঠিক আছে। এরপর যদি দেখছি জ্ঞান যাবে তার পিডিয়ামও ধরুন। দেশে এত এত পটেনশিয়াল ক্রিকেটার আছে, এত এত ট্যালেন্টেড প্লেয়াররা আছে, বাট কোথাও কিছু একটা মিসিং। ফুডি পার্সন, খাইতে পছন্দ করে, বাইক হার্টে ব্লক হয়ে গেছে খাইতে খাইতে। ক্রিকেট খেলা তো একটা এনজয় করার মতোই জিনিস, মানে কারণ খেলবো, হাত পা লড়বে চড়বে, একটা বোলিং করবো ব্যাটিং করবো, একটা এক্সাইটমেন্ট থাকবে, ঠকবো নাইলে জিতবো, কিছু তো একটা হইবে। সো একটা এক্সাইটমেন্টের মধ্যে থাকতে সবারই ভালো লাগে, আমার অনেক ভালো লাগছে, আমি এনজয় করতেছি। বিশেষ করে এমন সব মানুষদের সাথে খেলতে এসেছি যারা কোনোদিন ক্রিকেট ঠিক মতো ওইভাবে খেলেই না, খেলছে অবশ্যই ছোটোবেলায় আমার মতোই পাড়া ক্রিকেট খেলছে, মানে আমরা কেউই প্রফেশনাল ক্রিকেটার না। সো এই ক্ষেত্রে মজাও হইতেছে, আবার একটা এক্সাইটমেন্টও কাজ করতেছে। সো একটা মিক্সড ফিলিংস বলবো আমি। দেশের ক্রিকেট নিয়ে আপনি সবসময় সোচ্চার থাকেন আপনার সোশ্যাল মিডিয়ায়, আমরা দেখি কাউকে মানে মজা করে হোক বা অন্যভাবে হোক আপনি সোচ্চার থাকেন। ক্রিকেটের তো ভালোবাসেন। অবশ্যই ক্রিকেট ভালোবাসি, অবশ্যই ক্রিকেট ভালোবাসি, ক্রিকেট ভালোবাসি, ক্রিকেটারদেরকে ভালোবাসি। ভালোবাসা যেখানে থাকে সেখানেই আসলে অভিমান বা আক্ষেপ আপনি করেন, তাই না? কারণ আপনি দেখতেছেন যে আপনার দেশে এত এত পটেনশিয়াল ক্রিকেটার আছে, এত এত ট্যালেন্টেড প্লেয়াররা আছে, বাট কোথাও কিছু একটা মিসিং, একটা যত্নের মিসিং, হয়তো বা একটা আগ্রহের মিসিং, বা একটা আমি বলবো যে একটা নিজস্ব ইচ্ছার যে স্বেচ্ছায় যে একটা মানে আমার যে একটা মেন্টাল স্পিরিটটার মিসিং, কিছু না কিছু একটা মিসিং আছে, যে মিসিংটা আমরা ফিল আপ করতে পারতেছি। সো ওই জায়গা থেকে ওই আক্ষেপটা আসে, আক্ষেপ থেকে হয়তো বা আমার কথাগুলো চলে আসে। আবার তার সাথে যে শুধুমাত্র ক্রিকেটারই যে সমস্যা তাই না, আমাদের সিস্টেমগত কিছু প্রবলেম আছে, অবকাঠামোগত সিন্ডিকেট ইস্যু আছে, অনেক রকমের, অনেক প্লেয়ার, রাজনৈতিক হস্তক্ষেপ, হাবিজাবি, এই জিনিসগুলো আসলে আমার কাছে মনে হয় যে ক্রিকেটের পরিবেশটাকে নষ্ট করে আর কি, এটাই। আপনি যেহেতু ক্রিকেট পছন্দ করেন, ক্রিকেট তো আপনার পছন্দের কোনো প্লেয়ারও আছে অবশ্যই। দেশের ক্রিকেটে আসলে কাকে পছন্দ করেন আর যার খেলা দেখে আসলে ক্রিকেট ফ্যান হওয়া বা টু বি ভেরি অনেস্ট, দেশের ক্রিকেটে আমার খুবই পছন্দ হচ্ছে তামিম ইকবাল। তার ব্যাটিং দেখে আমি মানে তার ব্যাটিং ফুটওয়ার্কটা আমার খুবই ভালো লাগতো, মানে সে যে ডাউন দ্য উইকেটে গিয়ে যে 6 মারতো, এই জিনিসটা ঠিক আছে, অনেকের কাছে হয়তো এক্সট্রা অর্ডিনারি কিছু মনে হবে না, বাট আছে না নিজের চোখের একটা শান্তি। তো আমার নিজের ছোটোবেলা থেকে তামিম ভাইয়ের খেলা খুবই ভালো লাগতো, আশরাফুল ভাইয়ের খেলাও ভালো লাগছে এক সময়, বাট তামিম ভাই, তামিম ভাই। আপনি বলছিলেন যে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আসলে তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের বেস্ট ওপেনার, কিংবদন্তি ওপেনারও আমরা বলে দিতে পারি, যেহেতু উনি অলরেডি না ভালো না লাগতে পারে। বিকজ আমার কথা হচ্ছে গিয়ে কি, যে অনেকেই ক্রিকেট বোদ্ধা, অনেকে ক্রিকেট অ্যানালাইসিস করে, তারা তো অ্যানালিসিস করে একটা জিনিস যেটা বলবে, আর আমি তো একটা সাধারণ দর্শকের মধ্যে কিন্তু অ্যানালিসিস কম, ইমোশনটা বেশি থাকে। সো আমরা ইমোশনটা দিয়েই আমাদের ট্রিগার করি। ইভেন এশিয়া কাপে যখন আমরা 1 রানে হারছি, বা নিধাস ট্রফিতে যখন মাহমুদুল্লাহ রিয়াদ বা মুশফিকুর রহিম যে ওই যে একটা অনাকাঙ্ক্ষিত হার, যেটা হয়তো বা চাইলেই জিততে পারতো ইন্ডিয়ার সাথে, বাট ওটা হেরে গেছে। তো ওই জায়গাতে আমরা তো এক্সপেক্ট করি মাহমুদুল্লাহ রিয়াদ ভাই, তাকে বলা হয় ডেডলি ফিনিশার, বা আমাদের মিস্টার ফিনিশার বলি, মুশফিকুর রহিম মিস্টার ডিপেন্ডেবল বলি। কেন বলি? বিকজ অফ আমরা তাদের উপরে ভরসাটা একটা সময় পাইতে গিয়ে তখন আমরা পাই না। তখন এখন এগুলো অ্যানালিস্টের কাজ বা কোচের কাজ বা টিমের কাজ, অ্যানালিসিস করে তারা যারা ক্রিকেট বোদ্ধা আছেন তারা বলতে পারবেন যে কার কোথায় ভালো হচ্ছে, কোথায় খারাপ হচ্ছে। আমরা সাধারণ দর্শক, আমিও কামাইতেছি ইমোশন ভাই, আমরা দেখলে প্লেয়ার দেখলে দিয়ে কাইন যে হারে এক রান করতে হবে, কেন পারলো না, কিসের জন্য পারলো না, এত অ্যানালিসিস তো আমি করি। এখন সেই জায়গা থেকে অনেকে হয়তো তামিম ভাইকে বলতে পারে যে না, তামিম ভাইয়ের ফুটওয়ার্ক হচ্ছে না, টাইমিং মিলতেছে না, এটা হচ্ছে না, ওইটা হচ্ছে না। আমি তো এই জায়গাতে বুঝি, আমি বুঝি তামিম ভাই 6 মারলে 6, আউট হইলে আউট, রান করার কেউ নাই। কারণ বলছিলেন যে ডাউন দ্য উইকেটে এসে যে তামিমের সেই খেলাটা, আমরা জানি যে তামিম ইকবাল যখন প্রথমের যে অ্যাগ্রেসিভ ভাবে ক্রিকেট খেলতো, এটা ধীরে ধীরে কোচিং বা কোচের বিভিন্ন কোচ আসে আমাদের, অনেক তো চাই যে লং ইনিংস খেলি, তামিমের থেকে আসলে লং ইনিংস চাই। দ্যাটস ওয়াই সে ওই যে ধরে খেলার ব্যাপারটা, তার উইকেটগুলো মানে যাতে উইকেট না যায়, সে ওই হার্ডিং বা অ্যাগ্রেসিভ ভাবে খেলে না। এই যে মানে এই যে পরিবর্তন, এই যে তামিম ইকবালের আপনি যা বলছিলেন, তামিম ইকবালকে আপনার পছন্দের খেলোয়াড়, কখনো কথা হয়েছিল কিনা, যে বলছিলেন কিনা যে আপনি ডাউন দ্য উইকেটে খেলতেন? না, আমার খুবই মানে আমি বলবো, আমি তো বরিশালের, ফরচুন বরিশালের উনি পরপর 2বার ক্যাপ্টেন ছিল, বাট আমার ব্যাড লাক, আর আই এম ভেরি আনফর্চুনেট। হ্যাঁ, যে চ্যাম্পিয়ন টিম, বাট ফরচুন বরিশাল টিমের সাথে আমার কাজ করার সুযোগ হয় নাই, অ্যান্ড অলসো তামিম ভাইয়ের সাথেও কাজ করার আমার মানে কোনো কাজ করা হোক বা কথা বলা হোক, এই সুযোগটা আমার হয়নি কখনো। বাট আমার মানে ব্যক্তিগতভাবে ইচ্ছা যে আমি তামিম ভাইয়ের সাথে দেখা করবো, কথা বলবো। অ্যান্ড আমি জানি অ্যাজ এ পার্সন উনি খুবই হাম্বল একটা মানুষ, খুবই হাম্বল মানুষ, এবং খুবই ব্যক্তিগতভাবে খুবই জলি মাইন্ডের একটা পার্সন, ফুডি পার্সন, খাইতে পছন্দ করে, বাইক হার্টে ব্লক হয়ে গেছে খাইতে খাইতে। বাট দোয়া করি আল্লাহর কাছে, অশেষ দোয়া করি যাতে ভাই সুস্থ হয়ে যায়, যাতে ভাইয়ের সব ধরনের অসুস্থতা কাটিয়ে উঠতে পারে। আপনি বলছিলেন অসুস্থতার কথা, যখন আসলে বিকেএসপির মাঠে যখন তামিম ইকবাল অসুস্থ হয়ে যাবে, খবরটা অবশ্যই পেয়েছেন, তখন আসলে মানে খুবই অবশ্যই খারাপ লেগেছিল। শুধুমাত্র ক্রিকেট প্রেমী হিসেবে না, আমি বলবো যে এটা একটা সাধারণ মানুষ হিসেবে আমার খুব খারাপ লাগছে, কারণ কারো অসুস্থতাই কারোর জন্য গুড নিউজ হতে পারে না। তামিম ভাই যখন অসুস্থ হয়ে পড়ছে,
মানে যে জিনিসটা আমি সবসময় বলতেছিলাম, এটা নিয়ে একটা ভিডিও বানাইছি। তামিম ভাইয়ের মতো একটা মানুষ সারাদিন মাঠের মধ্যে দৌড়ে ক্রিকেট খেলে, মনে করেন লাফায় ঝাপায়, একটা এক্সারসাইজের মধ্যে থাকে। আমরা তো সারাদিন ঘরের মধ্যে বই থাকি। এই মানুষটা যদি হার্ট অ্যাটাক করে আমারও কী অবস্থা? লাইক মানে উনি তো আসলে, বাট স্টিল মানে যখন এরকম হয়েছে ব্যাপারটা খুবই শকিং ছিল। অ্যান্ড আমার কাছে ব্যাপারটা খুবই টেন্স মনে হয়েছে। আমরা খুব ভয়ও পেয়ে গেছিলাম, বিকজ অনেক ক্রিটিক্যাল একটা সিচুয়েশন চলতেছিল। বাট আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে সঠিক সময় তাকে হাসপাতালে নেওয়া গেছে, তাকে সঠিক চিকিৎসাটা দেওয়া গেছে, যেটা অনেক, বিশেষ করে সে কিন্তু রেসপন্স করতেছিল না একটা লম্বা সময় ধরে। ওনার ফ্যামিলির আকরাম খান জানে যে উনি নাই, তো ওই জায়গা থেকে এটা আমাদের জন্য বলতে পারেন যে একটা মৃত্যুর মুখ থেকে ফিরে আসছে। তো আল্লাহর কাছে দোয়া করি যাতে উনি নেক হায়াত পান, টেস্টের মতো সেকেন্ড ইনিংস খেলে ফলো অনে যাতে না পারে। আপনি কারণ বলছিলেন ভাই, আমরা যদি বলি যে বরিশাল 2বার চ্যাম্পিয়ন হয়েছে বিপিএল এ, দুর্দান্ত টিম, ট্রফি যে যাওয়ার কথা যে আপনাদের লঞ্চে করে, তো এটা যদি একটু বলতেন যে চ্যাম্পিয়নশিপ নিয়ে যদি বলতেন যে আপনাদের ওই মানে মোমেন্টটা কেমন ছিল ভাই বরিশালের ভাষায়? আমি বরিশালের ভাষায় কি বলবো, মানে মানুষ, আপনি যদি বরিশালে আমাদের একটা মাঠ আছে বেলেস পার্ক, আপনি যদি যান, মানে মানুষের খালি মাথা দেয় মাটি দেয় না, এরকম একটা অবস্থা। এত মানুষ হয়েছে, খালি আমাদের তো স্টেডিয়াম আছে, বাট সেখানে তো বিপিএল এর খেলা দেখার সুযোগ করে নেয়। তো করছে মনে করেন যে সাইড স্ক্রিন টানাই দিয়েছে, এলইডি স্ক্রিন, এই জায়গায় মনে করেন যে খেলা দেখাইছে, মানুষ লাখ লাখ মানুষ দেখছে। এবং পরবর্তীতে কিন্তু ট্রফি নিয়ে বরিশাল তামিম ভাইয়ারা গেছিল স্টেজে, এত মানুষ যে স্টেজ ভাঙ্গি হারা পড়েছে, এরকম অবস্থা পরে চলিয়েছে। তো মানুষের ভালোবাসাটা ছিল এরকম, মানুষ এত আবেগপ্রবণ ছিল। হ্যাঁ, তো আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল যে আমরা চ্যাম্পিয়ন হবো। এবং বরিশালের মানুষ যে কোনো অকেশন সেলিব্রেট করতে খুব পছন্দ করে, কারণ আমরা বরিশালে মানেই সেলিব্রেশন মানেই আনন্দ আমরা মিস করি না। আচ্ছা, সবাই মজা করে বলছিল যে আসলে বরিশালের লঞ্চ ডুবে যেতে পারে। আপনারা কি আসলে এখন বলবেন যে অনেক ট্রফির ভারে কি লঞ্চ ডুবে যেতে পারে এই জিনিসটা? এখন মানে ব্যাপারটা হচ্ছে কি, মানে বড় লঞ্চ যদি ডুবে যায় দেখি, তাইলে আমরা জাহাজ নামাই ফেলাবো, সমস্যা কি? নদী তো আছে, টাইটানিক তখন টাইম নিয়ে উঠাবো, হামজাই করে নিয়ে যাবো, এটা কোনো বিষয় না। ইনশাল্লাহ মানে ট্রফি যত জিতবো অত বড় আয়োজন হবে ইনশাল্লাহ সামনে। পুরো দেশের ক্রিকেট নিয়ে একটু বলতেন যে দেশের ক্রিকেটের আপনার কেমন লাগছে যে এই যে পঞ্চপাণ্ডব চলে গেল? এখন ভেরি অনেস্ট, এখন আসলে একটা এক্সাইটমেন্ট ছিল সবসময় বাংলাদেশের ক্রিকেট নিয়ে। ছোটোবেলা থেকেই মানে টিভি খুলে বসে থাকতাম। যত বড় হইতেছি বাস্তবতা আসলে বুঝতে না ভাই, বাস্তবতা খুব খারাপ জিনিস। যত বাস্তবতা বুঝি, যত রিয়েলিটি বুঝতে পারি, তত বেশি মনে হয় কি যে হারে কেন এরকম কেন। এই যখন মনে হয়েছে যে পঞ্চপাণ্ডবের মধ্যে ঝামেলা, হ্যাঁ পঞ্চপাণ্ডব, এই যে মাশরাফি ভাই, সাকিব ভাইয়ের মধ্যে, তামিম ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম নিতে পারি না ভাই। একটা ক্রিকেটার হিসেবে, মানে একটা ক্রিকেট প্রেমিক হিসেবে তো আসলে আপনার মানে আমাদের ওই মানে ক্রিকেট প্রেমী হিসেবে আমাদের একটা সবসময় একটা আকাঙ্ক্ষার জায়গা থাকে যে সাকিব ভাই, তামিম ভাই, মাশরাফি ভাই, মাহমুদুল, এদেরকে একটা ফ্রেন্ডশিপ যে দেখছি আমরা, ওই ফ্রেন্ডশিপটা যে কী মিস করছি পরে, এবং ওই মিস করা থেকেই শুরু হয়েছে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের একটা ডাউনওয়ার্ড শুরু হয়েছে। এবং বাংলাদেশে ওই যে মানে কেমিস্ট্রিটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। কেমিস্ট্রিটা যতদিন ছিল, আমরা এশিয়া কাপে যাই হোক হারছি, বাট একটা ওয়ান্ডারফুল কমিটমেন্ট, একটা পারফরমেন্স ছিল একদম কাছাকাছি, 1 রান 1.5 রানের ব্যবধানে আমরা হেরে গেছি। সো ওই ব্যাপারগুলো আমরা পরে মিস করছি, ইভেন এখনও মিস করতেছি। আমি মনে করি হয়তো বা সামনে নতুন একটা প্রজন্ম আসবে, অলরেডি চলে আসছে, যাদের মধ্যে একটা নিজস্ব সিনক্রোনাইজেশন হবে। ওই বন্ধুত্বটা, ওই ফ্রেন্ডশিপটা আমরা আবার দেখবো যে টিমের জন্য তারা খেলতেছে, ব্যক্তিগত পারফরমেন্সের জায়গা না, তারা টিমের দিকে চিন্তা করে তারপরে খেলতেছে। আপনি দারুণ একটা কথা বলছিলেন বন্ধুত্বের কথা, যে আমরা সাকিব তামিমের যে বন্ধুত্বের কথা জানি আর কি, যে এই তাদের যে বন্ধুত্বের যে ফাটলটা, যখন ফাটলটা সোশ্যাল মিডিয়ায় বা এই আমাদের মিডিয়াতেই আসলে যখন চলে আসে ফলোভাবে, তখন কিন্তু খুব বাজেভাবে একটা ইফেক্ট করে। যে ইফেক্টটা আসলে ক্রিকেটারদের কাছে হয়ে গেছে কি, বিশ্বকাপ খেলতে গেছে, বিশ্বকাপটা লক্ষ্য না, লক্ষ্যটা হচ্ছে যে তামিম ইকবাল এবং সাকিব আল হাসান যাতে সম্পর্কটা অ্যাড হয়ে যায়। কিন্তু এই যে জিনিসগুলো, এটা কিন্তু একটা আকাঙ্ক্ষা, বাংলাদেশের ক্রিকেটাররা কিন্তু একটা ভক্তরা কিন্তু একটা পাগলা ভক্ত আমরা বলি, কিন্তু তারা কিন্তু চাই যে এটা করতে, কিন্তু ক্রিকেটারদের যে ইগোটা, তারা ইগো থেকে বেরিয়ে আসতে পারছে না। কিন্তু দর্শকরা কিন্তু দিন শেষে ম্যাচ হারলে তারা কিন্তু আবার খেলা দেখে, কিন্তু সাকিব তামিমরা যে এক হতে পারে না, সেটা কি বার্তা দেয়? এখন ব্যাপারটা হচ্ছে কি, যে দেখেন একটা টিম গেমের মধ্যে মূল জিনিসটাই হচ্ছে টিম কম্বিনেশন, প্লেয়ারদের মধ্যে সম্পর্ক, সৌহার্দ্য, এই জিনিসটা থাকা। এই যে আমরা আজকে যে খেলতেছি, আমি খেলাটা যতটা নেই, যতটা এনজয় করতেছি, তার থেকে কিন্তু আমাদের একজনের সঙ্গটা কিন্তু আমরা এনজয় করতেছি বেশি। সো সাকিব ভাই, তামিম ভাই, ওনারা বাংলাদেশের দুইজনই লিজেন্ড ক্রিকেটার। ক্রিকেটার হিসেবে যদি বলি, বোথ আর লিজেন্ডস বাংলাদেশের ক্রিকেট সিনে। তো সেই জায়গা থেকে সাকিব ভাই এবং তামিম ভাই, ওনাদের দ্বন্দ্বটা স্বাভাবিকভাবে, আমরা ইমোশনাল জাতি, আমরা ইমোশনটা নিতে পারিনি। কারণ আমরা মানে অন্যান্য দেশের মানুষজন কিন্তু আসলে এই ধরনের ক্ল্যাশ হইলে তারা জিনিসটা ইমোশনালি গায়ে লাগে না। আমার ঘরের মধ্যে ভাইয়ের মধ্যে বাজে গেলেও কিন্তু আমার মনটা খারাপ হয়ে যায়। আমরা জাতি হিসেবে এরকম।
সো আমরা খালি ইমাজিন করছি, আমরা জিনিসটা যতটা না ক্রিকেটীয় সেন্সে তার থেকে অনেক বেশি ড্রামাটিক নাটকীয়ভাবে আমরা দেখার চেষ্টা করছি যে আরে সাকিব ভাই যদি তামিম মির্জাকে জড়াই ধরতে তাহলে ব্যাপারটা কেমন হতো। সো ওই জিনিসটা চিন্তা করতে গেলেও আমাদের চোখে পানি চলে আসে, আমরা অনেক ইমোশনাল হয়ে যাই। সো ওইখান থেকে আসলে আমরা অবশ্যই আমরা এক্সপেক্ট করবো স্বাভাবিক যে তাদের যাতে ওই সম্পর্কটা ঠিক হয়ে যেত। আই উইশ হয়তো, তাইলে হয়তো বা টিমটা আরও একটা ভালো একটা সময় দিয়ে যেতে পারতো, একটা সুসময় দিয়ে। বাট যাই হোক, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। শেষ প্রশ্ন ক্রিকেট নিয়ে, আপনি বলেন যে আপনি যদি দায়িত্ব পাইতেন যে সাকিব তামিমের সম্পর্ক জোড়া লাগানো, সেটা কীভাবে করতেন? দুজনকে কিভাবে ভাই আমরা এলাকায় যে গ্যাঞ্জাম মিডিয়াই না, মনে করেন যে দুই বাইরে ধরে যাই না, বন্ধুর মধ্যে ধরে যাই না, এরপর কইতেছে ভাই খারাপ তুই ওরে সরি কর, তুই ওরে সরি কর, কই গড়ার জড়াই ধর, ঠিক আছে। এরপর যদি দেখছি গ্যাঞ্জামে তা পিডিয়ামও ধরুন, তো এইরকম একটা ব্যাপার করতাম, আর কিছু না, সেটা সত্যি কথা। এলাকার গ্যাঞ্জাম যেমন আমরা মিটমাট করি। সো এটাই। থ্যাংক ইউ সো মাচ।